দেখো এতদিন আমরা ক্লাস 10-এ যেভাবে পড়েছি সেভাবে কিন্তু ক্লাস 11টা না, ক্লাস 11টা অন্যরকম। আর তোমাদের তো এই বছর এবারে নতুন সিলেবাস না। এবারে ফার্স্ট সেমিস্টার কি আছে, শুধু এমসিকিউ। তারপর সেকেন্ড সেমিস্টার 2 মার্কের কোশ্চেন, 5 মার্কের কোশ্চেন অথবা 6 মার্কের কোশ্চেন। এই যে ক্লাস 11-এ যারা, ক্লাস 11-এ তোমরা যে মাধ্যমিকে পাস করে উঠবা, তোমাদের কাছে তো বই নেই। এই বইগুলো যারা তোমাদের দাদা দিদিরা পাস করেছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে, তাদের কাছ থেকে তোমরা কিন্তু বইগুলো নিতে পারো, বুঝতে না? ওখান থেকেই নিয়ে তোমরা কারেকশন করে নেবা। আর আজকের 11-এ যে প্রথম সেমিস্টার 1-এ যে 4 মার্ক রয়েছে এমসিকিউ, আজকে যে কবিতা, সেই কবিতা হচ্ছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, নট ওয়েস্টমিনস্টার না, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এটা একটা কোনো কবি মানে কবিতার নাম না, এটা কোনো টাইটেল না। যদি বলে তার টাইটেল কেন না, কারণ না এই যে উইলিয়াম ওয়ার্থ না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই যে আমাদের কবি লেখক, ইনি একজন রোমান্টিক পোয়েট ছিলেন। এখন লেট হয়ে আছে। রোমান্টিক পোয়েট মানে কি দিলওয়ালে দুলহানিয়া, ওইরকম না। রোমান্টিক পোয়েট মনে হচ্ছে যিনি প্রকৃতির প্রতি তার ভালোবাসা, প্রকৃতির প্রতি তার গভীর আত্মা, তার প্রকৃতিকে ভালোবাসে, সে প্রকৃতির মর্ম স্পর্শে বুঝতে পারে, ওটাকে বলা যায় রোমান্টিক পোয়েট। আর এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা একটা ব্রিজের নাম। এখানে কি লেখা আছে? কম্পোস্ট মানে লিখা রাখা হয়েছে, মানে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর তিনি একটা গল্প লিখেছেন, বা লন্ডনের কোন একটা স্মৃতিসৌধ লিখেছেন, বা স্মৃতি সৌন্দর্য লিখেছেন। কোথায় না? ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে। এই যে কম্পোস্ট মানে লেখা হয়েছে, সেই লেখাটা হয়েছে কোন একটা খাতাতে। সেই খাতার লেখাটাকে কোথায় না লিখেছেন না, এখন একটা ব্রিজের উপর দাঁড়িয়ে তিনি একটা সৌন্দর্য লিখেছেন। কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেপ্টেম্বর 3 তারিখে 1802 মানে 1802 সালে প্রকাশিত। এখানে সেপ্টেম্বর 3 তারিখে না, সঠিকটা হচ্ছে জুলাই মাসের 31 তারিখে। তবে এবার যখন এমসিকিউ আসবে, এই সেপ্টেম্বর 3টাই দিবা, 3 দিবা এমসিকিউ। যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারে এই এমসিকিউ 4 মার্ক থাকবে, এই আপোস ওয়েস্টমিনস্টার 20 থেকে এমসিকিউ 4 মার্ক, মানে 4টে এমসিকিউ। কোনো এসিকিউ আসবে না, কোনো বিটিকিউ আসবে না, মানে বড় কোশ্চেন না। এর আগের সিলেবাসে কি এখান থেকে এমসিকিউ, এসিকিউ, নোট সবই আসতো। আর এখানে শুধুমাত্র আমরা পড়বো অনলি 4 মার্কের জন্য। তাই পুরো ভালো করে তথ্য না জানলে কিন্তু এমসিকিউ 4 মার্ক তোলা যাবে না। তোমাদের কত সুবিধে, এখান থেকে নোট পড়ার দরকার নেই, এসিকিউ করার দরকার নেই, শুধুমাত্র এমসিকিউ। আর কথা বললাম তাহলে, এই আপন ওয়েস্টমিনস্টার ব্রিজটা মানে এই যে লেখাটা, এই লেখাটা প্রকাশিত হয়েছে সেপ্টেম্বরের 3, 1802। এমনি অরিজিনাল ডেট হচ্ছে জুলাই মাসের 31 তারিখে। আর আগে বারবার বলছি যে এই আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কিন্তু কবিতার নাম না, এটা একটা ডায়েরিতে লেখা রয়েছে। এটা একটা ব্রিজের উপর তিনি দাঁড়িয়ে লিখেছেন। কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঘটনাটা আগে শুনে নাও তাহলে, যে এই আপন ওয়েস্টমিনস্টার ব্রিজটা অ্যাকচুয়ালি কেন ওর উপর তিনি গিয়ে লেখালেখি করলেন। ওয়েস্টমিনস্টার ব্রিজ ওটাই বলছি, ওটাই আসছে। দেখো ডেসক্রাইব। এই লন্ডন, কবি কিন্তু বাস করছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লন্ডন শহরে, ঠিক আছে? তার বোন লন্ডন থেকে যাচ্ছেন কবি এবং তার বোন সিস্টারকে ডরোথি। তার বোন এবং কবি দুজনেই যাচ্ছেন লন্ডন থেকে কোথায়? ফ্রান্সের দিকে রওনা হচ্ছেন, ঠিক আছে? কাকে আনতে? না ডরোথির মেয়েকে আনতে, ডটারকে, ঠিক আছে? মেয়ের নাম দিচ্ছি না। তাহলে লন্ডন থেকে ফ্রান্সে যাওয়ার উদ্দেশ্যে কবি এবং তার বোন যখন যায়, লন্ডন যাওয়ার পথে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটার নামই ছিল আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওই ব্রিজের নিচ দিক দিয়ে মানে একটা নদী বয়ে গেছে, সেই নদীর নাম কি? থ্যামস। অনেকে ট্যামস বলে, ট্যামস না, থ্যামস, THAMES। তাহলে যদি বলা হয় যে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের নদীটি কোন নদী বয়ে গেছে? থ্যামস নদী। এবার ঘটনাটা হচ্ছে, কবি আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লন্ডন শহরে এমনিতে কিন্তু কোলাহল এখনকার সময়, আর 1802 সালে বা 1800 সালের দিকে পুরো মানে একটা পুরো প্রাকৃতিক পরিবেশে ঘেরা ছিল লন্ডন শহরটি। আর এখনকার সময় তো পুরো অট্টালিকা, বড় বড় গম্বুজ, বড় বড় বিল্ডিং সৌধ রয়েছে নির্মাণ। তখনকার সময় লন্ডন শহরটা ছিল পুরো একটা
দিনের বেলা কোলাহল, আর রাত্রি নেমে আসলে বা ভোরের সন্ধ্যার দিকে কি হতো, একটা নিস্তব্ধ। তো কবি তো কখনো লন্ডনের বাইরে মানে বেরিয়েছেন, কিন্তু সেটা দিনের বেলা, কিন্তু কখনো তিনি ভোরের বেলা বা সকালবেলা তিনি বেরোননি। তো এই প্রথম যখন তিনি তার বোনের সঙ্গে হ্যাঁ তার বোনের মেয়েকে আনতে যায় লন্ডন বাইরে বেরিয়ে, কোথায়, ফ্রান্সের দিকে যাওয়ার পথে তিনি যাচ্ছেন কিন্তু ঘোড়াগাড়ি করে, একটা জুড়ি গাড়ি ঘোড়াগাড়ি করে যাচ্ছিলেন। সেই ঘোড়াগাড়ি যাওয়ার পথে লন্ডনের যে ব্রিজটা, সেই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, আর ওখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ানো হয়। কখন না, ভোরবেলা মানে ঠিক সকালবেলা সূর্য ওঠার আগে মুহূর্তটা। সেই সময় কবি আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই পুরো দৃশ্যটা দেখার পরে তিনি না থমকে যায়, যে এত লন্ডন শহরে এই লন্ডন পুরো দৃশ্যটা, এই লন্ডনের যে প্রাকৃতিক মহিমাটা এত সুন্দর হতে পারে তিনি আগে কখনো ভাবেননি। তাই কি করলেন, ওখানে ঝটপট তিনি এই ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে তিনি কিন্তু লেখা শুরু করলেন, কিসের, লন্ডনের প্রাকৃতিক একটা সৌন্দর্য। কেননা তিনি লন্ডনের দিনের বেলা শুধু কোলাহল দেখেছেন, ব্যস্ততা দেখেছেন, কর্ম দেখেছেন, মানুষের ছোটাছুটি হইল্লোড়, কিন্তু এত যে সুন্দর লন্ডন শহরে যে প্রাকৃতিক যে সুন্দরটা তিনি আগে কখনো দেখেননি। এই প্রথমবার তিনি এই লন্ডন শহরে এই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের মধ্যে দাঁড়িয়ে তিনি দেখতে পাচ্ছেন, যা দেখে থেকে তার মনটা কিন্তু ওখান থেকে যেতে চায়নি। তিনি থমকে দাঁড়িয়ে এলেন, সেখান থেকে তিনি এই লন্ডনের প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরলেন। আর সেখান থেকেই কবিতার নাম কিন্তু বলা ভুল চলে, আর সেখান থেকেই এই ব্রিজের উপর লিখেছিলেন বলে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এটা কিন্তু এইভাবেই লিখে গেছেন, টাইটেলটা দিয়ে যাননি। তাই আমাদের রিডার্সদেরকে উপহার দেওয়ার জন্য, আই মিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য এই ব্রিজের উপর লেখার কারণে নামটা তুলে ধরা হয়েছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। বোঝা গেল। সনেট, সনেট কাকে বলে, সনেট হচ্ছে 14 লাইনের। দেখো আমরা বইয়ে, যাদের মধ্যে বই আছে বা আমি সাইডে হয়তো বইটা দিয়ে দেবো, দেখে নেবা। এবার যাদের বই আছে দেখো লাইনটা গুনে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 লাইন। 14 লাইনের কবিতাগুলোকে বলা হয় সনেট। সনেট দেখো দুভাগে ভাগ করে, এদিকে দেখো একটা হচ্ছে সেস্টেট আর একটা হচ্ছে অক্টেভ। 6 লাইন গুলোকে অক্টেভ বলা হয়, আর 8 লাইনের সেস্টেট। এই 8 লাইনকে ভাগ করা হয় 4 লাইন 4 লাইন করে, ও বিস্তার পরে আবার জানবো। আর সেস্টেট হচ্ছে অক্টেভ, এটাও 3 লাইন 3 ভাগ করা হয়। এখানে মোট 14 লাইনকে বলা হচ্ছে সনেট। সনেট কিন্তু হচ্ছে দুই রকম, একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট আর একটা হচ্ছে প্যাট্রিকিয়ান সনেট। এই বিষয়ে দিনে একটা অন্য দিনে জানিয়ে দেবো যে প্যাট্রিকিয়ান সনেট কি জিনিস আর শেক্সপিয়ারিয়ান সনেট কি জিনিস। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেল। দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেছেন 1770 সালে আর মৃত্যুবরণ করেছেন 1850 সালে। তিনি একজন পিওনিয়ার্স, তিনি একজন কি পিওনিয়ার্স। আর একজন হচ্ছে ইংলিশ রোমান্টিক কবি। আমি আগে বললাম রোমান্টিক একজন প্রাকৃতির প্রতি তার ভালোবাসা, প্রাকৃতির গভীরতা তুলে ধরাকে এদের করেছে রোমান্টিক মুভমেন্ট। এই কবিতায় দেখো 3-4 লাইন একটু বিষয়বস্তু দিয়েছে, বিষয়টা একটু পড়ে নেই। The poet is touched by the untamed beauty of the morning over the city of London. এই কবিতায় লন্ডনের যে সকালবেলার দৃশ্যটা একদিকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এই লন্ডন শহরের সকালবেলাকে বর্ণনা করা হয়েছে, সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। ইন হিজ পোয়েম, এই কবিতায় ওয়ার্ডসওয়ার্থ describe the pure and peacefully beauty of his city before the bustle and hurry of the day have started. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ শান্তিফুল সৌন্দর্য কথা অফ এ সিটি, এই শহরের মানে কোন শহরে, লন্ডন শহরে। বিফোর দি বাস্টেল, তার আগে এই সকালবেলার মানে এই ভোর পার হওয়ার পরে কি দিনের বেলা হয়, আর দিনের বেলা কি দেখা যায়, বাস্টেল ছুটাছুটি, লোকজনের আনাগোনা, কাজকর্ম, ব্যস্ততা, হরি তাড়াহুড়ো অফ দি ডে হ্যাভ স্টার্টেড। সেই দিনের শুরুটা কিন্তু এইভাবে শুরু হয়, কিন্তু না, কবি এখানে সকালবেলার সৌন্দর্যকে তুলে ধরেছেন যেটা কেমন, পিওর অ্যান্ড পিসফুল। The poet is moved by this somnolent beauty of the morning that wraps up the city and tranquility. এই কবিতায় একটা নিষ্ফল সৌন্দর্য যা সকালবেলার এক সৌন্দর্য শহরের মধ্যে শান্তিপূর্ণ বার্তা বহন করে এনেছে। কোন শহরে, না লন্ডন শহরে। ঠিক আছে, এবার আমরা টেক্সট বইয়ের লাইনগুলো অ্যানালাইজ করবো, তারপর বিস্তারিত আরো জানাচ্ছি। দেখো টেক্সট বই দেখে নাও। Earth has not anything to show more fear. Dull would he be of soul who would pass by. A sight so touching in its majesty,
The city now doth like a garment where this beauty of the morning silent where ships, towers, domes, theaters and temples lie. এই প্রথম প্যারার মধ্যে তোমরা দেখতে পাও লন্ডন শহরের সৌন্দর্যটা। প্রথম লাইনে বলো আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, মানে পৃথিবীতে এর থেকে সুন্দর আর কিছু দেখার নেই। কবি কেন উল্লেখ করলেন এই ব্রিজের মধ্যে লাইনটা প্রথমে? কেননা তার কাছে গভীর মন ছুঁয়ে যাওয়ার মতো এক দৃশ্য, এই দৃশ্য কবির কাছে মনে হয়েছে এই লন্ডনের সকালবেলার দৃশ্য, মনে হয় পৃথিবীতে এর থেকে আর কোথাও দেখার কিছু নেই। কারণ এত স্তব্ধ, এত নীরব, এত সৌন্দর্য। তাই বলছে আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীতে এর থেকে কোনো কিছুই টু শো, দেখার, মোর ফেয়ার, আর সুন্দর নেই। নেক্সট লাইন, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। কবি কাদেরকে বলেছেন? যারা এই লন্ডনের আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে যারা যাতায়াত করে, তাদের মনে যদি একটুকু প্রকৃতির প্রতি ভালোবাসা থাকে, তারা অবশ্যই কখনোই এই সৌন্দর্য না দেখে তারা এড়িয়ে যেতে পারবে না। হ্যাঁ, আর যদি এই সৌন্দর্য এড়িয়ে চলে যায়, তার মানে ওদেরকে কবি বোঝাচ্ছে ডাল মানে বোকা। তাহলে কি বোঝা গেল? ডাল উড হি বি অফ সোল, মানে যাদের আত্মা এই এত সুন্দর অনুভূতি, এত সুন্দর মহিমা, এত সুন্দর দৃশ্য যারা না দেখে পার হয়ে যায়, তাদেরকে বলা হবে একটা নিরস, যাদের মধ্যে কোনো প্রকৃতির প্রতি ভালোবাসা নেই, প্রকৃতির প্রতি সৌন্দর্যের কোনো আকর্ষণ নেই, তাদেরকে বলা হয়েছে ডাল মানে এক বোকা। হু কুড পাস বাই, যে পাস কাটিয়ে চলে যায় বা যে এই সৌন্দর্যকে এড়িয়ে চলে যায়। 3 নম্বর লাইন, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, যা এক দৃশ্য এক মহিমায় ভরিয়ে তুলেছে এই সকাল সৌন্দর্যের আবরণে। এক মর্মস্বী দৃশ্য, সেই দৃশ্য কি করে এক আত্মা সেকে কাটিয়ে চলে যেতে পারে, যা দৃশ্য কখনো শেষ হওয়ার না, যা দৃশ্য একেবারে অতুলনীয়। তাই বলছে এই সাইট, এই দৃশ্য টাচিং, হৃদয়কে স্পর্শ করে যায়। ম্যাজেস্টি এতটাই মহিমা, এতটা অনুভূতিহীন, মানে এতটাই অনুভূতি, যে আত্মা এই সৌন্দর্যকে না দেখে পাল্টে যাবে, তাকে তো বলা হচ্ছে ডাল, তাকে বলা হচ্ছে বোকামি। The city now doth like a garment wear, বলছে এই শহরটি মানে এই লন্ডন শহরটি এখন পরিধান করে রয়েছে পোশাকে। পরিধান করা মানে বোঝাচ্ছে, এখানে একটা ইমাজিন করো, লন্ডন শহরে পুরো চারপাশটায় ধরনো গাছপালা দিয়ে ভর্তি, যেমন আমরা আফ্রিকা জঙ্গল পড়েছি ক্লাস 10, তেমনি এই লন্ডন শহরে পুরো চারিটায় কি গাছপালা দিয়ে আবৃত। এবার গাছপালা আবৃত মাঝখানে কোন শহর রয়েছে? লন্ডন। তাই বলছে এই শহরটি অবস্থান করা আছে একটা পোশাকে পরিধানের মধ্য দিয়ে। কি পোশাক পরিধান, কি পরে রয়েছে? না, দি বিউটি অফ দি মর্নিং, সকালের সৌন্দর্য। তাহলে যদি বলা হয় যে লন্ডন শহরটির কোন পোশাক পরিধান করে রয়েছে, আমরা অ্যান্সার দেব কি? দি বিউটি অফ দি মর্নিং, সকালের সৌন্দর্যই লন্ডন শহরটিকে পরিধান করা হয়েছে। মানে এত সুন্দর সৌন্দর্য, এত সুন্দর মহিমা যা কখনো কবি দেখেননি। আর সকালটা না কেমন? সাইলেন্ট, স্তব্ধ, কোনো কোলাহল নেই, ছোটাছুটি নেই, তাড়াহুড়ো নেই, বিহার উন্মুক্ত, খোলা। আগেকার লন্ডন শহরে উঁচু বিল্ডিং ছিল না, ঠিক আছে? সেই ব্রিজ থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যেত পুরো খোলা, শুধু গাছের মাথা। আর এখন তো লন্ডন শহর তো প্রচুর একটা কোলাহল, হট্টগোল রয়েছে। স্তব্ধ, উন্মুক্ত অবস্থায় রয়েছে কারা? শিপস, টাওয়ার্স, ডমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলেস লাই। শিপস জাহাজগুলি, টাওয়ার্স মিনারগুলি, ডমস গম্বুজগুলি, থিয়েটার্স নাট্য মঞ্চগুলি, অ্যান্ড টেম্পলেস দেবালয়। এখানে মন্দির বলা চলে না, এখানে হচ্ছে গির্জা। সেই থিয়েটার্সকে এখানে গির্জা বলা হয়েছে, যারা কি রয়েছে? লাই, শুয়ে রয়েছে। তার মানে কই বলতে যাচ্ছে যে এই যে জাহাজ, টাওয়ার, গম্বুজ, থিয়েটার, নাট্যমঞ্চগুলো দিনের বেলা কি নিস্তব্ধ থাকে? না, কোলাহল থাকে, নাচ গানে, আত্ম কাজকর্মে। কিন্তু এখন এই সকালবেলা যে বিউটিটা রয়েছে, তারা এখন নিস্তব্ধ রয়েছে, পুরো মনে হচ্ছে উন্মুক্ত, তারা মনে হচ্ছে মাথা ছেড়ে বেরিয়ে গেছে। কেননা সকালে কোনো হাওয়া বাতাসের মধ্যে কি নেই? ধোঁয়া নেই, ধুলো নেই, কুয়াশাচ্ছন্ন নেই, পরিষ্কার একটা আবহাওয়া,
আবহাওয়া, সেই আবহাওয়াতে মনে হচ্ছে জাহাজ, মিনার, গম্বুজ, নাট্যমঞ্চ, দেবালয়গুলো, গম্বুজগুলো, গির্জাগুলো মনে হচ্ছে মাথা ছেড়ে দিয়ে তাদের প্রকৃতির সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে লন্ডন শহরে। কি বোঝা যাচ্ছে? নেক্সট, open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. Open unto the fields মানে খোলা প্রান্তরে, খোলা মাঠে রয়েছে কারা? এই গম্বুজ, শিপস, ডোমস, থিয়েটার। ওপেন আনটু দি, আনটু মানে হচ্ছে অ্যান্ড টু দি, তো বলছে এই খোলা মাঠে, এই খোলা প্রান্তরে প্রকাশিত রয়েছে অ্যান্ড টু দি স্কাই, এবং আকাশের নিচে। আকাশের নিচে কি আমাদের খোলা মাঠ, আর সেই মাঠের মধ্যে উন্মুক্ত রয়েছে কারা? না শিপস, টাওয়ার্স, ডম, থিয়েটার্স এন্ড টেম্পলেস। অল ব্রাইট এন্ড গ্লিটারিং অন দি ইন দি স্মোকলেস এয়ার, আর পুরো উজ্জ্বল, এতটাই উজ্জ্বল, এতটাই প্রভাবিত করেছে, দীপ্ত করেছে, যা একেবারে ঝলমলে। আর সেই ঝলমলের মধ্যে কি নেই? স্মোকলেস এয়ার, কোনো বাতাসের মধ্যে এক ধোঁয়া নেই, মানে ধোঁয়াহীন। সেই সকালবেলা লন্ডন শহরের দৃশ্যটার মধ্যে কবি দেখতে পেলেন যার মধ্যে বাতাসের মধ্যে এক বিন্দু ধোঁয়া নেই। আচ্ছা, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ, মানে আগে কখনো সূর্য এত সৌন্দর্য, দীপ্তি, আভাময় ভরে দেয়নি। ভরে দেয়নি মানে কি? রোজই দেয়, কিন্তু আমাদের কবি যেহেতু আজকে তার সকালে যাওয়ার পথে ধরা পড়েছে, তাই তিনি অনুভূতি করে বলছেন যে নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ, এই সূর্যের যে রোশনি মনে হয় আগে এত সৌন্দর্য প্রসারিত করিনি। এই প্রথমবারে মনে হচ্ছে এই সকালবেলা এত সৌন্দর্য, আভাময় সূর্যের আলোটা প্রসারিত করেছে। আর এই প্রথম সূর্যের আলো প্রভাবিত করেছে কোথায়? না ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, এই প্রথম দীপ্তিময়টা ভ্যালি, রক অর হিল, উপত্যকা, পাথরে, গিরিকন্দরে মানে পাহাড় পর্বতে নাকি ভরিয়ে দিয়েছে তার আলোয়, এত সুন্দর একটা দৃশ্যমান দেখায়। নেভার সো, এখানে এন ই অ্যাপোস্ট্রফি ইয়ার, নেভার সো আই নেভার ফিল্ড এ ক্যাম সো ডিপ, কবি বলছে আমি কখনো দেখিনি এত দৃশ্য, এত মহিমা, এত সৌন্দর্য। আই নেভার ফিল্ড, আমি অনুভূতও করিনি এর আগে কোনোদিনও। এ ক্যাম সো ডিপ, এত শান্তি, এত গভীর, এত আপামর, এত অনুভূতিহীন। The river glided at his own sweet hill, আর এই যে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের নিচে যে নদীটা বয়ে গেছে, সেই নদীর নাম কি বললাম একটু আগে? ট্যামস। সেই ট্যামস নদীটি গ্লিডেড বয়ে চলে যাচ্ছে at his own sweet hill, নিজের আপন মধুর বেগে। কেননা সেখানে না কোনো মাছ চাষ করা, সেখানে না কোনো স্নান করা, সেখানে না কোনো জলের মধ্যে কোনো অত্যাচার করা। তাই তো বলছে কবি এই সকালবেলা ট্যামস নদীটি মনে হচ্ছে নিজের বেগে, মিষ্টির মতো মধুর বেগে ঝলমল করে চলে এগিয়ে যাচ্ছে। কোন ব্রিজের নিচ দিয়ে? আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজে যে নদীটি রয়েছে। কবি এবার এখানে একটু তার সৌন্দর্যের প্রতি একটু আরাধনা করেছেন। ডিয়ার গড, হায় ভগবান, দি ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, আর বাড়িগুলি দেখে মনে হচ্ছে তারা ঘুমন্ত, কারণ তাদের মধ্যে এখনো সময় হয়নি কাজকর্মের ছোটাছুটি, তাদের মধ্যে এখনো যাতায়াতের পথ সময় হয়নি, তাই তারা এখন মনে হচ্ছে সেই লন্ডন শহরের বাড়িগুলি এখন ঘুমান্ত। and all that mighty heart is lying still, আর যা লন্ডন শহরের হৃদয়গুলি এখনো নিস্তব্ধ নেই আর জেগে নেই, যারা এখন কি শুয়ে রয়েছে। অল দ্যাট মাইটি মানে অল মানে কি? পুরো লন্ডন শহরের বাসীর বাড়িগুলো, মাইটি মানে তাদের হৃদয়, মানে একান্ত একটা হার্ট মানে হৃদয়, মাইটি শক্তিশালী একটা হৃদয়, লাইং স্টিল যা এখনো লেইং আছে মানে শুয়ে আছে আর তারা জেগে নেই, এখন নিস্তব্ধ হয়েছে। আর এই নিস্তব্ধ থাকাই লন্ডন শহরের যে প্রাকৃতিক দৃশ্য এত একটা দীপ্তিময়, একটা সুন্দরময়। তাহলে বোঝা গেল আজকের এই কবিতা, এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে তিনি লন্ডনের সৌন্দর্যকে তিনি উপলব্ধি করলেন। সেই থেকে তিনি এই কবিতাটা আমাদেরকে তুলে ধরা হয়েছে, কম্পোজ করা হয়েছে, লেখানো হয়েছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আর এখান থেকে আমাদের 4 মার্কের এমসিকিউ আসবে।